রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। এবার দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন ডক্টর ইউনূসের। নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ার দাবি, কালক্ষেপণের চেষ্টা দেখছেন দুদক আইনজীবী। এবং বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ মমতার। আপত্তিতে আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগেই আবারও কঠোর অবস্থান। কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে ঢাকা। তীব্র যানজটে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা নাকাল হন সাধারণ মানুষ। যাত্রীর অতিরিক্ত চাপে কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের প্রবেশ পথে দেওয়া হয় তালা। বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন কর্মজীবীরা। রাত 8টার দিকে আন্দোলনকারীরা রাস্তা ছাড়লে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। কোটা সংস্কারের দাবিতে বন্ধ রাজপথ। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে হাজার হাজার যানবাহন। অফিস ছুটির সময়ে চরম দুর্ভোগে কর্মজীবীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সোমবার বিকেল থেকেই অবস্থান নিতে শুরু করে চাকরি প্রত্যাশীরা। সড়ক বন্ধ থাকায় মতিঝিল থেকে উত্তরা রুটে যাত্রীদের বিকল্প যান হয়ে ওঠে মেট্রো রেল। অনেকেই ছুটে যান স্টেশনে, সেখানেও উপচে পড়া ভিড়। যাত্রী চাপে বাধ্য হয়ে স্টেশনের গেটও আটকে রাখা হয়, সেখানেও দীর্ঘ লাইন, সঙ্গে ভোগান্তি। আমার জন্য তো কষ্টকর, একটু হেঁটে এসে এখন আবার মেট্রো রেলে উঠবো। আমার বাচ্চা গাড়িতে কান্নাকাটি করতেছে, আমার গাড়িতে যাবো, আমি আর থাকতে পারতেছি না। সাধারণ মানুষকে সড়কে আটকে রেখে আন্দোলনে ক্ষোভ জানান অনেকে। হেঁটে যেতে হচ্ছে, এটাতে অনেক প্রবলেম হচ্ছে। আমার বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, কালকে আমি সেই পান্থপথ থেকে যাত্রাবাড়িতে হেঁটে গেছি। আন্দোলনকারীরা জরুরি সেবার গাড়ি ছেড়ে দিলেও অন্য যানবাহন ব্যবহারকারী অনেক রোগী চরম বিপাকে পড়েন। এই যে মানুষ কষ্ট করতেছে, আমি তো একজন পেশেন্ট লয়ে বেরিয়েছি। 2.5 ঘন্টা হবে আর কি, আমি একটু হেঁটে আসছি জাম দিকে। এখন আমার অসুস্থ, হাঁটার মতো আর পলিসিস নাই। 4 ঘন্টা পর রাত 8টায় নগরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। যানজটে ভোগান্তিতে না ফেলে কর্মসূচি দেওয়ার দাবি সাধারণ মানুষের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের ওপর প্রকাশ্যে ভর করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না, আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। সোমবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন 2018 সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল সরকার। এরপর 7 মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুনর্বহাল করেন আদালত। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষকে ভোগান্তিতে ফেলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের পথ পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন। অন্যদিকে বিএনপির আন্দোলন সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তারা দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন, দিবাস্বপ্ন, কচু পাতার উপর শিশির বিন্দু নয়। আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। টুকরো টুকরো করা হচ্ছে 100 কোটি টাকার 85টি গাড়ি। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শেডে পড়েছিল দীর্ঘদিন। ভাঙাড়ি হিসেবে বিক্রি হবে মিৎসুবিশি, জিপ সহ বিলাসবহুল গাড়ি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরা জানাচ্ছেন বাণিজ্য ঘাটতি কমানোই অন্যতম বড় লক্ষ্য বাংলাদেশের। ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যুতেও এবার সফর তাৎপর্যপূর্ণ। বেজিং থেকে প্রধানমন্ত্রীর সফর বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চীনের রাজধানী বেজিংয়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সোনারতরী যখন প্রধানমন্ত্রীকে নিয়ে চীনে অবতরণ করে তখন সেখানে সময় বিকেল 6টা 5 মিনিট। বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় স্ট্যাটিক গার্ড সম্মান জানানো হয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সফরে প্রধানমন্ত্রী থাকবেন বেজিংয়ের দ্য সেন্ট রেজিস হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতা আসার পরে বাংলাদেশ চায়নার সাথে যে সম্পর্ক করে বাংলাদেশের বেকার সমস্যা এবং উন্নয়ন সারা বিশ্বে প্রমাণ করে দিচ্ছে। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান। দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা হয় সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যদের। জানা যাচ্ছে এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই বড় টার্গেট বাংলাদেশের। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা, আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে তাদের সহযোগিতা। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। মঙ্গল এবং বুধবার দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। জ্বালানি প্রতিমন্ত্রীর আশা সফরে বিশেষ অগ্রগতি হবে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও। SPM প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে। তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 5 বছর পর চীনে প্রধানমন্ত্রীর এবারের সফরের মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে বলে আশা দুই পক্ষেই। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্কের নতুন ধারার সূচনা হয়েছিল তার প্রতিফলন পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের বড় বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও এগিয়ে নেবে এমনটি মনে করেন দুদেশের নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, বেজিং, চীন। 5 দিন না যেতে আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোররাতে হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে। দুপুরে স্থানান্তর করা হয় কেবিনে। উন্নত চিকিৎসা না পেয়েই বারবার বেগম জিয়া শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দুর্নীতির মামলা বাতিল চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতিল আবেদনে শ্রমিকের টাকা পরিশোধ করা সহ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। দুদক আইনজীবী বলছেন ভয় দেখাতে সাক্ষ্য গ্রহণ শুরুর আগ মুহূর্তে এই আবেদন করেছেন ইউনূস। শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অধ্যাপক ইউনূস। যদিও এর আগে আরও 2 আসামি বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন করে রেখেছেন। দুদকের আইনজীবী বলছেন সাক্ষ্য গ্রহণের আগে এ ধরনের আবেদন বিচারকে বিলম্বিত করার অপকৌশল, এতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা 5-6 দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে যাতে আমরা একটি ভীত সন্ত্রস্ত এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত
আমরা আইনি মোকাবেলা করব। ইউনূসের আইনজীবী বলছেন, বিচারিক আদালতে তারা ন্যায় বিচার পাননি, সে কারণে হাইকোর্টে মামলা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। শ্রমিকদের 5% পাওনা, তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যেই কোম্পানি লয়ে মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25,62,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা শত কোটি টাকা মূল্যের 85টি গাড়ি ধ্বংসের কাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে মিৎসুবিশি, জিপ সহ নানা ব্র্যান্ডের এসব যান টুকরো টুকরো করছেন শ্রমিকরা। নিলামে এগুলো বিক্রি হবে ভাঙাড়ি হিসেবে। কাটার যন্ত্র দিয়ে একের পর এক কাটা হচ্ছে নানা মডেলের গাড়ি। এর মধ্যে মিৎসুবিশি ব্র্যান্ডের দামি পাজারো যেমন আছে, তেমনি আছে অন্যান্য ব্র্যান্ডের প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপও, জিপ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা এসব গাড়ি বর্তমানে ব্যবহার অনুপযোগী। বছরের পর বছর নানা জটিলতায় হয়নি নিলামও। এখন তাই বিআরটি এর অনুমোদন নিয়ে বিক্রি করা হচ্ছে ভাঙারি হিসাবে। বিআরটি তাই এগুলি ব্যবহার উপযোগিতা নেই মর্মে প্রতিবেদন দেয়। এটা আমাদের যে গঠিত কমিটি কাস্টম হাউসের, তাদের সুপারিশের ভিত্তিতে এটা ধ্বংস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে মূল্যবান এসব গাড়ি গ্যাস কাটার যন্ত্র দিয়ে কেটে ধ্বংসের বিপক্ষে কাস্টমসের ঠিকাদাররা। গাড়িগুলো না কেটে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিক্রির দাবি করেছিলেন তারা, কিন্তু যন্ত্রগুলো বিক্রির বিধান না থাকায় ধ্বংসের পথ বেছে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। আপনাদের উপস্থিত প্রতিনিধি থাকবে, আমরা এভাবে কেটে নিয়ে যাব, কিন্তু ওনারা কোনো কর্ণপাতে করেনি। কাস্টমসের তথ্য অনুযায়ী নিলামের অপেক্ষায় আছে 186টি গাড়ি। এর মধ্যে সম্পূর্ণ কাটা হয়েছে 60টি। 2-1 দিনের মধ্যে আরো 25টি গাড়ি কাটা হবে। সর্বশেষ পর্যায়ে ভাঙারি হিসেবে বিক্রি হবে এ কেটে ফেলা গাড়ির টুকরো। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ চীন বিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আপত্তিতেই আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। এবার গঙ্গার পানি বন্টন চুক্তির অবয়বের আগে আবারও কঠোর অবস্থান জানালেন তিনি। 2011 থেকে 2024 তিস্তা চুক্তি নিয়ে যে নিজের অবস্থান থেকে এক চুলো নড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আবারও পরিষ্কার করলেন। শুধু তাই নয়, মমতার তীর এবার বাংলাদেশ চীন বন্ধুত্ব নিয়েও। বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়ে আত্রাই নদীর ওপর বাংলাদেশ চীন যৌথভাবে বাঁধ দিয়েছে। আত্রাই নদীর ওপর যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সোমবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যটির প্রশাসনিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর সময় মমতা আবারও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই ফারাক্কার জল বন্টন চুক্তি পুনর্নবায়ন করা হবে। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে। আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে। 2011 সালে বাংলাদেশের ন্যায্য অধিকার তিস্তার পানি বন্টন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই তিস্তা চুক্তির মুখ দেখেনি বাংলাদেশ। মাল্টি সুপার হসপিটালগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।